সাক্ষ্য ঝিলকে ফিরে নিয়ে এসে সবার সামনে চৈতিকে বাদ দিয়ে ঝিলের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিনু যখন সাক্ষ্যকে সব সত্য কথা বলে দেয় যে এই সব কিছু তাদের বিয়ের জন্যই করেছে ঝিল, এজন্যই ঝিল এখান থেকে এই শহর ছেড়ে ব্যাঙ্গালোরে চলে গেছে। তখন এই সাক্ষ্য জানতে পেরে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় ঝিলকে খোঁজার জন্য। ঝিলকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সাক্ষ্য মনে মনে বলে যে ঝিলকে আমি যেভাবে হোক, যেখান থেকে হোক খুঁজে বের করব। ও এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, আর আমাকে তো ছেড়ে চলে যেতে পারেই না। ও আমাকে এভাবে একা রেখে যেতে পারে না। যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় গেল ঝিল? ঝিল, আমার কাছে ফিরে এসো। তুমি আসলে সবকিছু ঠিক করে ফেলবো আমি। আর এভাবে চলতে দেওয়া যাবে না। তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না ঝিল। এরপরেই দেখা যায় ঝিলও সে তার উদ্দেশ্যই রওনা দেয়, আর সেখানে অনেক জ্যামের মধ্যে পড়ে থাকে। কিন্তু ও আর কোনো কিছুই চিনতে পারছিল না যে কোথায় যাবে, কি করবে না করবে, কিছু বুঝতে পারছিল না ঝিল। তখন ঝিল মনে মনে ভাবে যে আমি যা করেছি শুধু তোমার জন্য করেছি। তুমি ভালো থাকো, চৈতি ম্যামকে নিয়ে সুখে সংসার করো, সেজন্যই তো আমি তোমার সবকিছু ছেড়ে দিয়ে চলে আসলাম। আর ওই শহরে যদি আমি থাকতাম তাহলে তোমার সঙ্গে আমার একদিন না একদিন দেখা হয়ে যেত। আমি সেটা মানতে পারতাম না, এই জন্য আমি চলে যাচ্ছি। আমি চাই চৈতি ম্যামের সঙ্গে তুমি সুখে সংসার করো, তুমি ভালো থাকো। আমি এখানে থাকলে হয়তো একদিন না একদিন সত্যতা তুমি জানতে পাবে যে আমি অন্য কাউকেই ভালোবাসি না। তাহলে তোমাদের সম্পর্কটা হয়তো টিকবে না। এজন্য আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে থাকতে পারো। তুমি আমাকে ভুল বুঝে তুমি চৈতি ম্যামকে নিয়ে ভালো থাকতে পারো। আর আমি জানি তুমি চৈতি ম্যামকে মনে মনে ঠিকই ভালোবাসতে। এখন হয়তো আমার প্রতি দরদের জন্য এরকমটা করতে পারছো, কিন্তু আমি এটা চাই না। আমি কারোর কাছ থেকে সাহায্য চাই না। আমি চাই সবাই ভালো থাকুক। আমি এখান থেকে চলে গেলে সবাই ভালো থাকবে। এরপরেই দেখা যায় সাক্ষ্য কিছুতেই ঝিলকে খুঁজে পাচ্ছিল না। তখনই দেখা যায় ঝিল একটি গাড়ির সামনে এসে পড়ে, আর একটু হলেই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তখনই সাক্ষ্য এসে ঝিলের হাতটা ধরে তার কাছে নেয় আর বলে, ঝিল তুমি কোথায় যাচ্ছ? তখনই ঝিল বলে, আমি কোথায় যাচ্ছি আপনাকে তো বলবো না। আপনি এখানে কেন এসেছেন? আপনার তো আজকে বিয়ে, তাহলে বিয়ে বাদ দিয়ে আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে চলে যান। তখনই সাক্ষ্য বলে, ঝিল তুমি এভাবে কিছু না বলে চলে যেতে পারো না। আর তোমাকে তো বিয়েটা দেখতে হবে। তুমি আমার বিয়েটা দেখে যাবে না? দেখে যেতে হবে তো। তুমি এখান থেকে যেতে পারো না। তখনই দেখা যায় যে ঝিল বলে, এটা আমি পারবো না। আমাকে যেতে দিন, আমার কাজের সময় হয়ে গেছে। তাই আমাকে আজকেই চলে যেতে হবে ওখানে। তাই বলছি সাক্ষ্য ছাড়া আপনি ফিরে যান, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। তখনই সাক্ষ্য বলে, ঝিল আমি এত কথা শুনতে চাচ্ছি না। তুমি আমার সঙ্গে যাবে বলেছি, যাবে। তুমি না গেলে কিন্তু আমি এই বিয়েটা করব না। তখনই ঝিল বলে, এটা বলতে পারেন না সাক্ষ্য স্যার। আমি ওখানে গেলে আরো অশান্তিটা বেশি হবে। তাই আমি ওখানে যেতে চাচ্ছি না। আপনি আমাকে এভাবে জোর করবেন না। আর আপনি আমাকে জোর করার কে? আপনি আমার উপরে এভাবে জোর করতে পারেন না। সে অধিকার আপনার এখন আর নেই। তখনই সাক্ষ্য বলে, অধিকারের কথা বলো না ঝিল। আমি বলেছি তোমাকে যেতে হবে, তো আমার সঙ্গে যেতে হবে। তুমি না গেলে আমি এই বিয়েটা করব না। তখন দেখি যে তুমি কি করে না গিয়ে থাকতে পারো। তখনই দেখা যায় ঝিল বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন যে আমি নিজের চোখে আপনার বিয়েটা দেখবো, তাহলে দেখবো। চলুন, আমি বিয়েটা দেখতে চাই। কিন্তু বিয়েটা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব। আমি আর এখানে থাকবো না। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, যেটা তুমি ভালো মনে করছো সেটাই করো। কিন্তু আগে আমার সঙ্গে এখন যেতে হবে। আমার বিয়েটা না দেখে তুমি এভাবে চলে যেতে পারো না। তখনই ঝিল বলে, আচ্ছা আমি তাহলে যাচ্ছি। এরপরে দেখা যায় যে সাক্ষ্য ঝিলকে গাড়িতে উঠায়। আর তখন সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল তো তুমি না, তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তাকে রেখে তাকে ছাড়াই কেন তুমি একাই চলে যাচ্ছ? তখনই ঝিল বলে, সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি এই বিষয়ে আপনার সঙ্গে এখন কোনো কথাই বলতে চাচ্ছি না। তাই আপনি আমাকে এইসব বিষয়ে কোনো কথাই জিজ্ঞাসা করতে পারেন না। আমি তো আপনারা চৈতি ম্যামের বিষয়ে ঢুকছি না, তাহলে আমার বিষয়ে আপনি কেন ঢুকছেন? আপনিও আমার বিষয়ে কথা বলতে পারেন না। আপনি বলেছেন আপনার বিয়েটা দেখতে হবে, এজন্য আমি আপনার বিয়েটা দেখতে যাচ্ছি, অন্য কিছুর জন্য আমি যাচ্ছি না। তাই আপনি এসব বিষয় নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। আমি কোনো উত্তরই আপনাকে দিতে পারবো না। তখনই সাক্ষ্য বলে, ঝিল তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখনই ঝিল বলে, আমি কোনো অপমান করছি না। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি এভাবেই কথা বলি। আসলে আমার কথা বলার কোনো ধরন নেই। আমি ভালো করে কথা বলতে পারি না। তাহলে আমার সঙ্গে কথা বলতে কেন আসেন? আমি তো চেয়েছিলাম আপনি যাতে আমার কথা আর কখনো না শোনেন। এজন্যই তো এই শহর ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আবার আপনি কথা শোনাচ্ছেন। তখনই সাক্ষ্য বলে, ঝিল তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি সেরকম কিছু বলিনি। তখনই ঝিল বলে, বলেননি, আমি তো দেখতেই পাচ্ছি। আসলে আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্যই এমনটা করছেন। তখনই সাক্ষ্য বলে,
আমার বিয়েতে আবার তোমার কষ্ট হবে নাকি? তখনই ঝিল বলে, না একদমই না, কষ্ট হবে কেন? আমি তো জানতাম যে আপনি আর চৈতি ম্যাম আগে থেকেই সম্পর্কে আছেন, আপনাদের একদিন বিয়ে হবে। আর চৈতি ম্যাম তো বলেছিল আপনাকে ভালোবাসে। আমি জানি আপনিও চৈতি ম্যামকে ভালোবাসেন, তাই কষ্ট পাওয়ার কোনো কথাই এখানে আছে না। তখনই সাক্ষ্য বলে, তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? তখনই ঝিল বলে, কই না তো, আমি তো পালাচ্ছিলাম না, আমি আমার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখনই দেখা যায় সাক্ষ্য বলে যে, তাহলে তুমি আমাকে কিছু না জানিয়ে কেন চলে যাচ্ছিলে? তখনই ঝিল বলে, আমি এটা প্রয়োজন মনে করিনি, কারণ আমি বড় মামুকে বলে গেছি, বড় মামুই আমাকে পাঠাচ্ছে, আমি বড় মামুর এক বন্ধুর বাড়িতেই যাচ্ছি। এজন্য আপনাকে বলার তো কোনো কথা আছে না। আপনি আমার কে হন যে আমি সব ব্যাপারে আপনাকে বলে যাব? এখন তো আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই যে আপনাকে আমাকে সবকিছু বলে যেতে হবে। তখনই সাক্ষ্য বলে, ঝিল তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তখনই ঝিল বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না, যেটা সত্য সেটাই বলছি। তখনই সাক্ষ্য মনে মনে বলে, ঝিল তুমি যদি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি এমনটা করতে না। কারণ তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার অন্য একটা জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি অন্য কাউকে ভালোবাসার দোহাই দিয়ে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলে, সেটা আর কখনোই হতে দেব না। তুমি আমার কাছ থেকে আর ছাড়া পাবে না। এদিকে ঝিলও মনে মনে ভাবে যে আমি তো চলে যেতে চেয়েছিলাম, আমি এই বিয়েটা নিজের চোখে দেখতে পারবো না, কারণ আমার জীবনে প্রথম ভালোবাসা ওই ছিল, আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই কথাটা তো আমি কখনোই বলতে পারবো না, কারণ ও বড়লোক, আমি বস্তিতে থাকি, বস্তির মেয়ে। তাই এই সম্পর্কটা কখনোই হওয়ার নাই। এই জন্য এই কথাটি মুখে আনা আমার জন্য অন্যায়। এই জন্যই আমি এইসব বিষয় নিয়ে আর ভাবি না। এরপরেই দেখা যায় সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন ঝিলকে দেখে বাড়ির সবাই খুব রেগে যায়। আর তখনই সাক্ষ্যর মা বলে, সাক্ষ্য তুই এই মেয়েটাকে আনতে গিয়েছিলি কেন? এই মেয়েটাকে আনতে গিয়েছিলি কেন? তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ আমি ওকে আনতে গিয়েছিলাম, কারণ ও দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দেখবে বলে। তখনই দেখা যায় চৈতি বলে, কই সাক্ষ্য, তুই তো আমাকে বলিসনি আগে যে তুই ঝিলকে এভাবে আনতে যাচ্ছিস? তখনই সাক্ষ্য বলে, তোকে কি আমাকে সবকিছুই বলে কয়ে করতে হবে নাকি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি, আমি সব প্রশ্ন তোকেও করেও করতে পারবো না। তাই তুই অযথা আমাকে এসব কথা জিজ্ঞাসা করতে আসিস না, সেটা কিন্তু ভালো দেখাবে না। তখনই দেখা যায় চৈতি বলে, সাক্ষ্য আর একটু পরেই তোর আর আমার বিয়ে হয়ে যাবে, তুই এখনো আমার সঙ্গে এভাবে কথা বলছিস? তখনই সাক্ষ্য বলে, আর একটু পরে বিয়ে হবে, কিন্তু এখনো হয়নি, তাই এখনো যেটা হয়নি সেটা নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। তখনই দেখা যায় চৈতি বলে, তুই কিন্তু অপমান করছিস সবার সামনে। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে, না আমি কোনো অপমান করছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। তখনই দেখা যায় ঝিল বলে, আমি এখন এখান থেকে যেতে চাই। তখনই সাক্ষ্য বলে, না আর এখান থেকে আমি তোমাকে একটু যেতে দেবো না, কারণ আমার বিয়েটা তুমি দাঁড়িয়ে থেকে দেখবে, খুব কাছ থেকে দেখবে, এটা আমার খুব ইচ্ছা। তখনই দেখা যায় ঝিল মনে মনে বলে, আমাকে কষ্ট দেওয়ার জন্য আর কত কিছু যে আপনি করবেন। আচ্ছা দেন, আপনি যদি কষ্ট দিয়ে ভালো থাকতে চান তাহলে থাকবেন, আমার কিছু করার নেই। এরপরে অন্যদিকে দেখা যায় মিনু ঝিলকে দেখে বলে যে তুই এখানে? তখনই দেখা যায় ঝিল বলে, মা আমাকে সাক্ষ্য ছাড়া আবারও ধরে নিয়ে এসেছে, আমি যেতে চেলাম, যেতে দিল না। তখনই মিনু বলে যে আসলে ওরা যে বড় লোক, ওরা যে কখন কি চায় কিচ্ছু বুঝি না, তোকে আবার এখানে নিয়ে এসেছে তোকে কষ্ট দেওয়ার জন্য। তোকে কষ্ট দিয়ে যে ওর কি শান্তি পাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যায় যে বিয়ের মণ্ডপে সবাই হাজির হয়ে যায়। তখনই সাত পাকে ঘোরে চৈতি। এরপরে যখনই চৈতি মুখের পান পাতাটা সরায়, তখনই সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে ঝিলের সঙ্গে শুভদৃষ্টি করে। তখনই দেখা যায় চৈতি এটা দেখে রেগে যায়। যখনই চৈতি মালা বদল করতে যাবে তখনই সাক্ষ্য বলে, দাঁড়া। তখনই সাক্ষ্য ঝিলের কাছে গিয়ে ঝিলের হাতটা ধরে মণ্ডপে নিয়ে এসে বলে যে এখানে দাঁড়াও ঝিল। তখনই চৈতি বলে, সাক্ষ্য তুই এটা কি করছিস? তুই এই মেয়েটাকে বিয়ের মণ্ডপে কেন নিয়ে আসলি? আর এই যে ঝিল, তুমি না চলে গেছিলে, তাহলে আসলে কেন? তুমি আসলে বিয়েটা না দেখে থাকতে পারছিলে না, এই জন্য ফিরে আসলে না? তখনই ঝিল বলে, একদমই না, আমাকে নিয়ে এসেছে বলেই তো আমি এসেছি। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে, একদম চুপ চৈতি, আমি সত্যটা জেনে গেছি। আমাদের এই ডিভোর্সের পিছনে সম্পূর্ণ তোর তোর দোষ ছিল, কারণ তুই এই ডিভোর্সটা করিয়েছিলি। তুই ঝিলের হাতে ডিভোর্স পেপারটা দিয়েছিলি আমার নাম করে, এজন্য ঝিল ডিভোর্সটা দিয়েছে। তখনই চৈতি বলে, আমি তো খারাপ কিছু করিনি, কারণ তোদের তো ডিভোর্স হওয়ারও কথা ছিল, এজন্য আমি ডিভোর্সটা করিয়েছি। তখনই সাক্ষ্য বলে, তুই আরো অন্যায় করেছিস, তুই বলেছিস ছেলের সম্পর্ক আছে অন্য ছেলের সঙ্গে, তারা একসঙ্গে ঘুরে বেড়ায়, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা।
আমি ঝিলকে জিজ্ঞাসা করতে ঝিল রেগে আমাকে হ্যাঁ বলেছিল, কিন্তু আমি আজকে সব সত্যটা জানি। তুই আমাকে বিয়ে করার জন্যই মেয়েটার নামে এত বদনাম করেছিলি, কিন্তু আমি তোকে আর বিয়ে করতে পারবো না, কারণ আমি ঝিলকে ভালোবাসি। আমি এই মণ্ডপে ঝিলকেই বিয়ে করতে চাই। এই বলে সাক্ষ্য ঝিলের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তখন চৈতি খুব রেগে যায় আর বলে, সাক্ষ্য তুই কিন্তু এটা করতে পারিস না, তুই আমার সঙ্গে অন্যায় করলি। তখনই সাক্ষ্য বলে, আমি কোনো অন্যায় করিনি, যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আজ থেকে আবারও ঝিলই আমার স্ত্রী, তুই আমার স্ত্রী না, তাই তুই এখান থেকে চলে যা, তোর মুখটাও আর আমাকে কখনো দেখাবি না। তখনই চৈতি বলে, তুই এটা আমার সঙ্গে করতে পারিস না, কারণ আমাদেরও একটা সম্মান আছে, তুই এভাবে সবার সামনে আমার সম্মানটা নষ্ট করতে পারিস না। তখনই সাক্ষ্য বলে, তোর সম্মান নষ্ট হচ্ছে কি না হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না। আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়েই থাকতে চাই, আমি তোর সঙ্গে থাকতে পারবো না, তোকে আমি ভালোবাসি না, কারণ আমি ঝিলকে ভালোবাসি। আর ঝিল আমাকে বলেছিল ও অন্য কাউকে ভালোবাসে, এই জন্য আমি ঝিলকে ডিভোর্স করে দিয়ে তোকে বিয়ে করতে চেয়েছি, মাত্র যে আমার পরিবার তোকে পছন্দ করে, কিন্তু আমাকে তোকে কখনোই পছন্দ ছিল না, এখনো নেই, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই এখান থেকে চলে যা, পারলে আমাকে ক্ষমা করে দিস চৈতি। তখনই চৈতি মনে মনে বলে, এখন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে সাক্ষ্য আমাকে ভুল বুঝবে, এখন সবকিছু হজম করতে হবে, কিন্তু সুযোগ বুঝে আবারও এই খেলাটা আমি খেলবো। আমি এই খেলাটাতে ঝিলকে জিততে দেব না, কিছুতেই জিততে দেব না। এরপরেই চৈতি ওখান থেকে চলে যায়। তারপরেই দেখা যায় ঝিল বলে, এটা কি করলেন আপনি? তখনই সাক্ষ্য বলে, যেটা হওয়ার ছিল সেটাই করেছি, আমি তো অন্য খারাপ কিছু করিনি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।